আগেও তো কেন্দ্রীয় বাহিনীতে ভোট হয়েছে, কোন ইলেকশনটা হয়? 100 বার খেলা হবে, ঘরেও খেলা হবে, রাস্তায় খেলা হবে, প্রত্যেক বাড়ি বাড়ি খেলা হবে। বাহিনীকে টেকে গুজে কিভাবে ভোট করতে হয় তা ভালোই জানতেন বীরভূমের শ্রেষ্ঠ বীর। তাই প্রতিটা ভোটে বীরভূমের রাঙা ধুলো উড়িয়ে সবুজ সাথী ছুটেছে তরতরিয়ে। অনুব্রত মণ্ডল জেলে, কিন্তু তার শেখানো মন্ত্রের তেজ কমেনি। গুরুমারা বিদ্যের জোরে এবারও বীরভূম সবুজে সবুজ। বীরভূমের বাইরের বীরেরাও শিখে নিয়েছেন নকুলদানা, গুড় বাতাসা আর পাঁচনের অমোঘ বাণী। সেই বাণীর তোড়ে বাহিনীও ফুৎকারে উড়ে যায়। শেষ দফার ভোট শেষে যাদবপুরে সিপিআইএমকে যারা চিন মিউজিক শুনিয়েছিলেন তাঁরা বলেছিলেন, বাহিনী কি সারা বছর বাঁচাবে? বাংলায় বাহিনী থাকবে কতক্ষণ যারা গাইছেন তারা কি বাহিনী বিদায়ের অপেক্ষায় বসে আছেন? কেন্দ্রীয় বাহিনী ফিরে গেলে কি হবে সেটা তো পরের কথা। বাহিনী থাকতেই যা হচ্ছে তাতে তো আর নিশ্চিন্তে থাকা যাচ্ছে না। এগিয়ে বাংলা, এরকম সার্থকনামা স্লোগান কিন্তু খুব কম আছে, জানেন তো। সত্যিই তো এগিয়ে, সব কিছুতে বাংলা এগিয়ে। ভোটে হিংসা এগিয়ে, আবার হিংসার রোখার প্রচেষ্টাতেও এগিয়ে। ভোট মেটার পরেও কিন্তু ভোটে হিংসা ঠেকাতে বাহিনীকে বাংলায় রাখতে হয়েছে। প্রতিদিকে নারায়ণ ভেবে অভ্যস্ত বাংলায় বাহিনীকে তোয়াজ করে রাখা হয়েছে। সব ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে বাহিনী তো আছে, বাহিনী না থাকবেও, কিন্তু বাহিনী থেকে লাভটা কি হচ্ছে? এই ভোটের পরেও তো কেন্দ্রীয় বাহিনীকে যে রেখে দেওয়া হলো তার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য তো পরিষ্কার, ওই নির্বাচন পরবর্তী সন্ত্রাস রোখা। কিন্তু সেই কাজটা, মানে কাজের কাজটা, সেটা কি ওই কেন্দ্রীয় বাহিনী করতে পারছে? পঞ্চায়েত ভোটে যে সমস্ত নিদর্শন ইধার উধার বাংলা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে ছিল, সেগুলো রেফারেন্স বলে ধরে নিতে পারেন। মানে এই রেফারেন্সগুলোকে মাথায় রেখেই তো শান্তিতে ভোট করানোটা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল নির্বাচন কমিশনের কাছে। বাংলার সেই ভোট সংস্কৃতির কথাটাই তো সবার মুখে মুখে ঘুরেছে, মাথায় মাথায় ঘুরেছে। এই সংস্কৃতি নাকি অন্য সংস্কৃতি। গোটা দেশের থেকে এ ব্যাপারে বাংলা অত্যন্ত সংস্কৃতি মনস্ক, আপাদ মস্তক সংস্কৃতিতে, ভোট সংস্কৃতিতে মোড়া একটা জাত হয়ে দাঁড়িয়েছে বাঙালিরা। এবার ভোট বেটার পরেও তাই জন্য সেই সংস্কৃতির কথাটা মাথায় রেখেই কেন্দ্রীয় বাহিনীকে রাজ্যে রেখে দিয়েছে কমিশন। কিন্তু বাহিনী আছে কোথায়? আছে তো বটে, আছে স্কুলে। যে স্কুল আগামী সোমবার খোলার কথা। মানে গরমের ছুটি শেষ, ফলে ক্লাস শুরু হয়ে যাওয়ার কথা, যেরকম নিয়ম মেনে হওয়ার কথা আর কি, হয়েও গেছে। কিন্তু যে সমস্ত স্কুলে কেন্দ্রীয় বাহিনী রয়েছে সেই সব স্কুলে কি হবে? সেই স্কুলগুলোতে এখন চৌকি, মানে পুলিশ চৌকি না, কেন্দ্রীয় বাহিনীর চৌকি বা ফাঁড়িও বলতে পারেন। ঢুকলে দেখবেন যেখানে ওই ইউনিফর্ম পরা ছেলে মেয়েদের ছুটে বেড়ানোর কথা, সেখানে হাফ প্যান্ট পরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘুরে বেড়াচ্ছে। এপাশে ওপাশে দড়ি টাঙানো, সেখান থেকে জামা কাপড় ঝুলছে। ইতস্তত ওই অস্ত্র হাতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছে। এই হচ্ছে এই মুহূর্তে স্কুলগুলোর অবস্থা, জানেন তো। যেগুলো স্কুলগুলো ওই বললাম সোমবার থেকে খোলার কথা। কেন্দ্রীয় বাহিনী রয়েছে এরকম স্কুলের যে শিক্ষক শিক্ষিকারা রয়েছেন না, তারা ভেবেই পাচ্ছেন না কিভাবে ছুটি শেষে স্কুলটা খুলবে। আমার ওই একটাই জিজ্ঞাসা যে বৃহত্তর উদ্দেশ্যে ক্ষুদ্রতর স্বার্থ বিসর্জনের শিক্ষাটা আমাদের আছে, বিশেষ করে আমাদের রাজনীতির সংস্কৃতির মধ্যেই গোটা ব্যাপারটা মিশে আছে। আমরা জানি, আমরা নিয়মিতভাবে দেখেছি রাজনীতিকে ওই বৃহত্তর স্বার্থটাকে মাথায় রেখে ক্ষুদ্রতর স্বার্থটাকে বিসর্জন দিতে। আর আমাদের রাজ্য যদি ধরুন, সেখানে তো শিক্ষা ব্যবস্থাটা সবসময় একটা ক্ষুদ্রতর স্বার্থ, বৃহত্তর বা মুখ্য জানি না কোনো সময় ছিল কি না, কিন্তু বর্তমানকালে যে নেই সে তো পরিষ্কার। ওই এরা যত বেশি পড়ে তত বেশি জানে, এটা তো ঠিক না।
সুতরাং পাঠশালা বন্ধ, ওখানে কেন্দ্রীয় বাহিনী থাক। মানে শান্তির লক্ষ্যে যদি শিক্ষাটাকে ফাও হিসেবে ধরে নেওয়া হয়, তাহলে লোকে ভাববে বাহ, বৃহত্তর স্বার্থ দেখা হচ্ছে। কিন্তু ভবিষ্যৎ শিক্ষাকে এভাবে ফাও হিসেবে ধরে নিলে, ক্ষুদ্রতর স্বার্থ হিসেবে দেখলে, ভবিষ্যৎ আবার আমাদের উচিত শিক্ষা দেবে না তো। এপ্রিলের তীব্র তাপপ্রবাহে পড়ছিল বাংলা। পড়ুয়াদের রেহাই দিতে গরমের ছুটি এগিয়ে আনে শিক্ষা দপ্তর। 22 এপ্রিল থেকে ছুটি পড়ে যায়। মের প্রথম সপ্তাহে বৃষ্টির হাত ধরে গরম অনেকটা কমে যায়, কিন্তু স্কুলের দরজা খোলেনি। এখনও ছুটি চলছে, খুলবে সোমবার, পাক্কা 49 দিন পর। তারপরও সব স্কুল খুলবে কি তা নিয়ে কিন্তু সংশয় রয়েছে। বড়দের ভোট, ছোটদের সাজা। ভোট মিটলেও অশান্তি কমেনি, তাই 400 কোম্পানি বাহিনীকে 19 জুন পর্যন্ত রাজ্যে রাখা হচ্ছে। জওয়ানরা থাকছেন বিভিন্ন স্কুলে। অতএব আরও 10-11 দিন একাধিক স্কুলে তালা ঝুলবে। এভাবে চললে সিলেবাস শেষ হবে তো? কিভাবে হবে? মাথায় হাত শিক্ষকদের। ছাত্রদের যে স্কুলে আসার যে প্রবণতা, সেই প্রবণতা দেখা যাচ্ছে খুব ঢিলেঢালা অবস্থা। সিলেবাস শেষ করা চ্যালেঞ্জের ব্যাপার হয়ে যাবে, বিশেষ করে সায়েন্সের সিলেবাসগুলো আর কি। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ একটা হিউজ সিলেবাস, এটা শেষ করে একটু সমস্যাই হয়ে যাবে আর কি। যে সকল স্কুলে এখনো পর্যন্ত বাহিনী আছে, সেখানে হয়তো ক্লাসটা তো অফ আছেই, হয়তো কেন ক্লাস অফ আছে। ক্লাসটা যদি বন্ধ থাকে তাহলে কিন্তু ওই স্কুলগুলোতে সিলেবাস সারার ক্ষেত্রে একটু অসুবিধা হয়ে পড়বে। কেন্দ্রীয় বাহিনী যদি স্কুলে থাকে তাহলে ছাত্রছাত্রীদের ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি, পঠন পাঠনের ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। তাই আমরা দাবি করব সরকার উদ্যোগ নিক যে স্কুল থেকে কেন্দ্রীয় বাহিনীকে সরিয়ে অন্য কোনো জায়গায় রাখার ব্যবস্থা করা হোক। একটানা স্কুলে স্কুলে রয়েছে বাহিনী, ফলে ক্লাসরুম থেকে শৌচালয় সবই ব্যবহারের অযোগ্য। জামা কাপড় ঝোলানো স্ট্যান্ড হয়ে গেছে স্কুলের বেঞ্চগুলো। সব সাফাই করে তারপর তো স্কুল খুলতে হবে। এই পরিস্থিতিতে পড়াশোনা ঠিকভাবে শুরু হবে কিভাবে? ঘাম ছুটছে শিক্ষক শিক্ষিকাদের। কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে। সত্যি তাই, কে আর যেচে খারাপ থাকার কথাগুলো ভাবে বলুন? কিন্তু তবুও জানেন তো, কোনো দিন এরকম আসে, দু চারটে পুরনো কথা স্মরণ না করলে হয় না। এই যেমন আজ আমার মনে পড়ছে 2022-এর এক মধ্যরাতের কথা। 22-এর 11ই আগস্ট, সেদিন অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছিল সিবিআই। আর তারপর আসানসোলের জেল, রামপুরহাট থানা, এই সমস্ত জায়গা ঘুরে টুরে আলটিমেটলি ঢাকিকে দিল্লি পাঠিয়ে দিয়েছে আদালত। কিন্তু তারপরেও পঞ্চায়েত নির্বাচনে বাংলায় কিন্তু চরম শব্দ শোনা গেছিল। সেই খারাপ অভিজ্ঞতাকে স্যাম্পেল ফাইল ধরেই তো এই লোকসভা ভোটটা প্ল্যান করেছিল কেন্দ্রীয় নির্বাচন কমিশন। পঞ্চায়েত ভোট সেটা নির্বাচনের যাবতীয় দায় দায়িত্ব, মোদ্দা কথা পরিচালনার ভারটা ছিল রাজ্য নির্বাচন কমিশনের। ফলে ভোটে শান্তি রক্ষার দায় ছিল রাজ্য পুলিশের, কেন্দ্রীয় বাহিনী ছিল না। আদালতের নির্দেশে ভিন রাজ্য থেকে কিছু বাহিনী এসছিল বটে, কিন্তু সেই বাহিনী পৌঁছতে ভোটের দিন বিকেল হয়ে গেছিল। আর তারপরেও তাদের খুব একটা পাঠানোর গরজ কেউ কোথাও দেখায়নি। কাজে পঞ্চায়েত ভোটে ক্ষণিকের অতিথি হয়ে থাকা ছাড়া আর কিচ্ছু করার ছিল না ওই বাইরে থেকে আসা বাহিনী। পঞ্চায়েত ভোটের পরেও কিন্তু আমরা হিংসার ওই সিরিয়াল দেখেছি, লম্বা মেগা সিরিয়াল। তখনও তাদের খুব একটা কিছু কাজকর্ম ছিল না আর কি, কারণ তাদের পরিচালনার ভার সেটাও রাজ্যের হাতেই ছিল। ভুলে যাবেন না, এখন এই নির্বাচনটা যেদিন শেষ হয়ে গেছে, তারপর থেকে এখানেও এই কেন্দ্রীয় বাহিনীর পরিচালনার ভারটা ফের সরকারই ফিরে পাচ্ছে। ফলে 2-2 4 করবেন না 2-2 5 করবেন, আপনাদের ব্যাপার। বুঝতে পারছেন কোনটা যোগ করতে হবে, সেটা আপনারা পরিষ্কার বুঝতে পারছেন। তাই পঞ্চায়েত ভোটটা প্রহসনে পরিণত হলেও ওই তখন যেহেতু বাহিনীর কিছু করার ছিল না ধরে নেওয়া হয়েছিল, তাই বাহিনীর ঘাড়ে কেউ বন্দুক রাখেনি। কিন্তু এবার শুরুতেই তো শুনলেন, 7ম দফার ভোটের দিন আক্রান্ত সিপিএম কর্মীদের পাশে দাঁড়াতে গিয়ে কি শুনতে হয়েছিল সৃজন ভট্টাচার্যকে। যাদবপুরের সিপিএম প্রার্থীর কানের কাছে যারা চিৎকার করে বলছিলেন কেন্দ্রীয় বাহিনী চলে গেলে পাড়ায় দেখে নেবেন, তারা তো সুযোগ সন্ধানী। ওই গাছের ডালে
মাছরাঙার মতো বসে আছেন, বা চিলের মতো। সুযোগ পেলেই ছো মেরে মাছরাঙা যেরকম জলের বাইরে মাছকে বার করে নিয়ে চলে আসে, অথবা উপর থেকে ছো মেরে চিল হাতের থেকে খাবার তুলে নিয়ে যেতে পারে, এরকম মাছরাঙা চিল যে শুধু যাদবপুরে আছে তা তো নয়, ভোট গণনার পর থেকে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়ার কাজটা গোটা রাজ্য জুড়েই কিন্তু চলছে। আবাসনের শাসন। টিভি9 বাংলা ভিডিও সত্যতা যাচাই না করলেও ভাইরাল হওয়া ছবিটা হাড়হিম করা হুমকিটি বলছেন অনেকেই। অভিযোগ, উল্টোডাঙার এক আবাসনে এভাবেই শাসক দলের অটো ইউনিয়ন অটো ঢুকিয়ে বিজয় মিছিলের নামে হুঙ্কার ছেড়েছে। হুঙ্কার জয়ের না ভয়ের বোঝা যায়নি সেটা। অটো নিয়ে বাইক নিয়ে যারা ঢুকছে তারা হয়তো আগেও ঢুকতো, এখনও ঢুকছে। রেজাল্ট বেরিয়েছে বলে তাদের হয়তো আপনারা ভাবছেন। তৃণমূল কংগ্রেসের সাথে কোনো সম্পর্ক নেই, তা কথা। কারোর ওপরে হামলা নেই। ভাইরাল হওয়া ছবি হোক বা অভিযোগ, সবটাই কি মিথ্যে? বর্ধমান শহরের মিঠাপুকুরের এই সিসিটিভি ফুটেজটা অবশ্য অন্য কথা বলছে। মাথায় হেলমেট আর মুখে গামছা পরে অবাধে ভাঙচুর লুটপাট চলেছে একটা দোকানে। বিজেপির এজেন্ট বিশ্বনাথ মোদকের অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরা রেজাল্ট বেরোনোর পর বিজেপি করার ফল দেখিয়েছে তার দোকানে। কে করেছে এটা প্রমাণিত নয়, কিন্তু ভাঙচুরটা। জয়নগরে আক্রান্ত হয়েছেন বিজেপি নেতা। গোসাবায় বিজেপির জেলা সম্পাদককে মারধর করা হয়েছে বলে অভিযোগ। ভোটে হারের পর দিল্লির বৈঠকে গেছেন অধীর চৌধুরী। জেলায় বিক্ষিপ্ত অশান্তি চলছেই। বহরমপুর পুরসভার 4 নম্বর ওয়ার্ডে কংগ্রেসের কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। একাধিক এলাকায় কেউ বা কারা জলের কল ভেঙে দিয়েছে বলে অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠলেও একই সঙ্গে মুর্শিদাবাদে চলছে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগও। জলঙ্গি থানার হরিভক্তপুরে পুরনো তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে একদল তৃণমূল সমর্থকের বিরুদ্ধে। সব মিলিয়ে দোকান ভাঙচুর, বিজয় মিছিলের নাম করে চাঁদার দাবি, মারধরের অভিযোগগুলো বিক্ষিপ্ত হলেও থামছে না মোটেও। ভোটে হারার পর আপাতত অধীর চৌধুরী দিল্লিতে রয়েছে। কংগ্রেসের ওয়ার্কিং কমিটি রয়েছে সেখানে, তিনি তো ওয়ার্কিং কমিটির সদস্য, তাই সেখানেই বৈঠকে যোগ দিতে গেছেন। আর সেই ফাঁকে বহরমপুরে জায়গা ফাঁকা, তাই কংগ্রেস কার্যালয়ে নাকি হামলা হয়ে গেছে। বহরমপুরের কুঞ্জঘাটায় কংগ্রেসের অফিসে ভাঙচুরের অভিযোগ, সেটাও পরিষ্কার বুঝতে পারছেন তৃণমূলের বিরুদ্ধে। কংগ্রেস কর্মীদের নাকি মারধরও করা হয়েছে বলে অভিযোগ শোনা যাচ্ছে। এবার জাতীয় স্তরে তারা তো জোট সঙ্গী, হাতে হাত মিলিয়ে চলার কথা, তার বদলে তাদের গায়ে তো হাত পড়ছে এ রাজ্যে এসে। জাতীয় স্তরের জোট সঙ্গীর হাতে এভাবে দলের কর্মীদের আক্রান্ত হওয়ার ঘটনাটাকে কীভাবে দেখবেন বলুন তো অধীর চৌধুরী? ফ্রেন্ডলি ফাইট হিসেবে মেনে নেবেন? নেওয়াটা কঠিন। অধীর চৌধুরী নেননি, সোশ্যাল মিডিয়ায় তিনি পরিষ্কার করে লিখেছেন। এখন তো প্রাক্তন সাংসদ তিনি, তাই বলতে হবে প্রাক্তন সাংসদ লিখেছেন যে তৃণমূলের ওই ইউসুফ পাঠানের কাছে হেরে গেলেও মুর্শিদাবাদ তার এবং তিনি মুর্শিদাবাদের। বেশ ডায়ালগ হিসেবে খুব ভালো, স্ট্রং ডায়ালগ, ফিল্মি ডায়ালগ। কিন্তু মুর্শিদাবাদ কার এই ফয়সলা যদি ভোটের বাক্সের পর হাতে কলমেও করতে হয়, তাহলে তো ওই প্রাগৈতিহাসিক যুগে ফিরে যেতে হবে। হাতের বদলে হাত, নাকের বদলে নাক, চোখের বদলে চোখ, মার্কা বদলা মার। এই ফর্মুলাই কি আমরা এরপরে দেখব? তাহলে তো প্রস্তুত হতে হবে। এই সবে শুরু। কেন্দ্রীয় বাহিনী তারা আরামে আছে, পড়াশুনো করছে। এবার পড়াশুনো করে পরের পরীক্ষায় নিশ্চয়ই তারা পাশ করবে, কিন্তু পাশ করতে খাটতে হবে। ওই ফর্মুলাটা তো ছড়িয়ে পড়ছে জানেন তো, এই হুগলির আরামবাগে এই ফর্মুলাটা একদম কি পৌঁছয়নি? এই ফর্মুলা মেনেই কি বিজেপি আর তৃণমূলের মধ্যে সংঘর্ষ হচ্ছে না? দেখুন, যে সংঘর্ষে আহত হয়েছেন যে দুজন, তারা কিন্তু এক পক্ষের না, দুপক্ষের দুজন। ভোট পরবর্তী হিংসার এই সমস্ত নমুনা দেখে দুটো জিনিস বুঝতে পারছি। প্রথমত, যতই তৃণমূল নেত্রীর ওই তারই আদেশ ছিল আর কি, সেই জন্যই আমরা দেখেছিলাম সন্দেশখালিতে ক্যাসেট বাজিয়ে, মাইক বাজিয়ে শান্তি বজায় রাখার আবেদন করেছে তৃণমূল। কিন্তু তৃণমূল নেত্রীর আদেশে শান্তি বজায় রাখার ক্যাসেট তৃণমূল যতই বাজাক, তৃণমূল কর্মীরা কিন্তু ভেতরে ভেতরে মনে হচ্ছে ওই বীরভূমের বাদ্যকরের মতো চরাম চরাম ঢাক বাজানোর মেজাজ আছে। আর দুই, ভোটের আগে যে কেন্দ্রীয় বাহিনীর ওপর
বিজেপি সহ বিরোধীদের এত বল ভরসা ছিল আর তৃণমূলের এত রাগ ছিল, সেই বাহিনী এই বাংলার জল হাওয়ায় অনেকদিন হয়ে গেল তো, অনেকদিন ধরে এখানে রয়েছে, সেই মার্চের 1 তারিখ থেকে আসা শুরু, ফলে এখানকার জল হাওয়ায় অভ্যস্ত হয়ে গেছে জানেন তো। এবং যেটা পরিষ্কার হয়ে গেছে যে এখানে থাকতে গেলে এখানকার জল হাওয়া যা শেখায়, শক্তের ভক্ত হয়ে যেতে হবে, তাই হয়তো হয়ে গেছে। নাহলে যে বাহিনী ভোটের দিন বিনা প্ররোচনায় একা 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 দাঁড়িয়ে আছে দেখেও, হাতে হাতে বুম আর এই হাতে আইডেন্টিটি কার্ড, সাংবাদিকের আইডেন্টি কার্ড, এই অবস্থায় দেখেও TV9 বাংলার সাংবাদিকের ওপর রেড়ে করে ঝাঁপিয়ে পড়তে পারে, এত তৎপরতা, মাথার হেলমেট খুলে মারতে পারে, এত তাদের সক্রিয়তা, সবাই মিলে তেরে মেরে ডান্ডা করে দিই ঠান্ডা বলে ঝাঁপিয়ে পড়তে পারে। তারা ভোট পরবর্তী হিংসা থামাতে পারে না, এটা তো বিশ্বাস করা কঠিন। আরও একটা কারণ হতে পারে জানেন তো, জাস্ট কথাটা মনে হলো বলে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আচ্ছা, বিষয়টা এমন নয় তো যে বারবার কারণে অকারণে বারবার, বা এই ছোটো বড় যে ভোটই হোক না কেন, এই যে কেন্দ্রীয় বাহিনী বারবার নিয়ে আসা হচ্ছে, মানে একই ওষুধ বারবার প্রয়োগ করা হচ্ছে, তাতে কি ওষুধটা আর কাজই করছে না? এগুলো পার্সোনাল রাগ মেটাচ্ছে। পুলিশকে বলবো অ্যাকশন নেওয়ার জন্য। তৃণমূল কংগ্রেস কোনোদিন কোনো অরাজকতায় বিশ্বাস করে না। আমরা কোনো অরাজকতা, কাউকে মারা, কাউকে হ্যাকেল করা, কাউকে গালাগালি দেওয়া সব মধ্যে থাকি না। এগুলো কেউ পার্সোনাল গ্রাজ করে দেয়। আবার আছে না অনেক কিছু লোক, হঠাৎ করে তৃণমূল জিতেছে, হঠাৎ তৃণমূল হয়ে আপনার উপর গ্রাজ আছে, আপনার গালাগালি দিয়েছে। এগুলো আমরা সমর্থন করি না। এগুলো আইনত যাদের হচ্ছে তারা কমপ্লেন করুন, পুলিশ তার যথাযথ ব্যবস্থা। গোটা রাজ্য জুড়ে এই ধরনের ঘটনা ঘটেছে। আমরা আমাদের কর্মীদেরকে একত্রিত হয়ে থাকতে বলেছি এবং লড়াই করার কথা বলেছি। দল পাশে আছে, কর্মীদের সাথে আছে, কর্মীদের যে ধরনের সাহায্য লাগবে, লিগ্যাল সাপোর্ট থেকে শুরু করে সমস্ত ধরনের সাপোর্ট দল দেবে।